প্রিয় দর্শক, আপনারা জানেন গত 7 জুন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার শিঙ্গিমারি ইউনিয়নের পকেট নামক এলাকায় 893 নম্বর সীমান্ত পিলারের 7, 8 এবং 9 সাব পিলারের মাঝামাঝি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ, যদি আরো বলি ভারতীয় নগর শিঙ্গিমারি ক্যাম্পের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আলতাফ নামে একজন বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনায় কিন্তু বেশ কয়েকদিন ধরে গণমাধ্যমে আপনারা দেখেছেন বিভিন্ন সংবাদ। আমরা সেই সংবাদের আলোকেই হামলা আহতর শিকার বাংলাদেশি আলতাফ হোসেন, তারা সাক্ষাৎ পেয়েছি। আপনারা অনেকেই এই আলতাফ হোসেনকে দেখতে চেয়েছেন। আলতাফ হোসেনের মুখে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর যে নির্যাতন শুনতে চেয়েছেন, পাশাপাশি কিভাবে হামলার শিকার হলেন বা গুলিবিদ্ধ হলেন আলতাফ হোসেন, এটি অনেকে জানতে চেয়েছেন। যে কারণেই আমরা আজকে আপনাদের সামনে হাজির করেছি আলতাফ হোসেনকে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, শুকরিয়া। আচ্ছা, সেদিনের একটু ঘটনাটা, যে আপনি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর কাছে যে গুলিবিদ্ধ হলেন, একটু আপনি সেই দিনের ঘটনাটা যদি একটু বলতেন, আসলে কি ঘটেছিল, কিভাবে আপনি গুলিবিদ্ধ হলেন? আমি আলহামদুলিল্লাহ জুমার নামাজ পড়ে আইসা খেয়ালে আমি ঘুমাইছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি ঘুমে আর বেশি সময় থাকতে পারি নাই। ঘুম ধরছে, এই টাইমের মধ্যে খুব চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। আমি আর বিছানায় থাকতে পারলাম না। না পাওয়ার পরে নেই উঠলাম। উঠে আর প্রস্রাব পায়খানাও করলাম না। না করার কারণে আমি ওই গামছাটা ঘাড়ে নিয়ে আমি আস্তে আস্তে আগাইতেছি। আমি যে দেখি আমার বড় ভাইয়ের ঘরের কোনায় কয়েকটা ছেলে ওই ছিটাছিটি গুলি পাইছে, লাগছে, চিল্লাচিল্লি করতেছে। আমি আর অপেক্ষা না করি আমি সামনে আগে যাই, দেখি ওদেরকে রিকোয়েস্ট করি। তা আমি এই পর্যন্ত আগে চলে গেলাম। যাওয়ার পরে তাদেরকে আমি অনুরোধ করলাম, রিকোয়েস্ট করলাম। কাকে অনুরোধ করলেন? ভারতের বিএসএফ কে আমি রিকোয়েস্ট করলাম, দাদা আহ্বার হয়ে গেছে, আর ইয়ে করেন না, আপনারা যান। এই পর্যন্ত ওরা রিকোয়েস্ট মানছে। মানার পরে কিছু দূর চলে গেছে। যাওয়ার জন ছিল ওরা? ওরা 4 জন ছিল। 4 জনের পরে এরা যাইতেছে, হঠাৎ একজন পিছনে ব্যাগে চলে আসলো, আয়শা আমাকে ডাক দিল। আমাকে যখন ডাক দিল, তা আমি মনে করলাম যে হয়তো আমাকে সান্ত্বনা দিবে, আর আমিও তাকে সান্ত্বনা দেব। এই তা আমি একটু আগে গেছি, আমি বাংলাদেশের ভিতরেই আছি, কিন্তু সে চলে আসলো, সরাসরি চলে আসে। ওই একটা খেরের পালা ছিল, ওই খেরের পালার কাছাকাছি বইসা আমার ফট করেই এই গুলিটা আমাকে দিয়ে দিল, রাবার বুলেট। হ্যাঁ, যখনই আমার গামছাটা ইয়ে করছিলাম মনে হয়, এই হাতটা আমার বুকে ছিল, এই হাতে আসি আগে লাগিয়ে গেছে। লাগার সাথে সাথে আমি আর সহ্য করতে পারলাম না, হাতটা সরাই ফেলালাম। আর বাকি ছিটেগুলা আমার এই শরীরের মধ্যে বিদ্যমান হয়ে গেল। গোটা শরীর যে আপনার গুলির চিহ্ন। হ্যাঁ, এটা একেবারে রক্তে। আর আমি সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছি। পড়ার পরে আমি কিছু সময় পরে আর থাকতে পারলাম না। আমাকে আসি কে কে ধরলো আমি আর জানি না। এই পর্যন্ত আমাকে নিয়ে আসলো। আমি পানির জন্য অনেক পানি খাওয়ার জন্য বলছিলাম যে আমাকে পানি খান, পানি খান। আমি পানি খাইলে মোটামুটি একটা আমি প্রাণ ফিরে পাবো, কিন্তু কেউ পানি আমাকে খাওয়াইলো না। খুব অস্থিরতার সাথে আমি ওই মুহূর্তের মধ্যে ভ্যানও কেমনি যেন আল্লাহ পাকের ইচ্ছে নিয়ে আসছে একজন। ওই ভ্যানের মধ্যে উঠায় আমাকে নিয়ে আসলো ওই যে রেজাউল ডাক্তারের এখানে। কিন্তু না, আমার রাস্তা যেন ফুরায় না, আমার রাস্তা যেন শেষ হয় না, এত ভাবে আমি কষ্ট পাইতেছি সেটা বলার মতো না। হ্যাঁ, এত কষ্ট করে আসলাম। এই 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 যে গুলির চিহ্নগুলো এখনো ব্যথা করতেছে? হ্যাঁ, ব্যথা এখনো এইখানে, মানে ব্যথা এখনো। গোটা শরীরে আপনার বিএসএফ এর গুলির জি চিহ্ন? জি। আর আজকেও একটা আমি এখানে বাইর করলাম, এই যে গর্তটা হয়ে আছে। হ্যাঁ, এখনো গুলি বের করলেন? আজকে সকালবেলা একটা গুলি বাইর করলাম। সেটা হলো ওই যে সাইকেলের যে ফ্রি বল আছে, ফ্রি বলের যে ছোট ছোট বল আছে, এই বল যে পরিমাণ, সেই পরিমাণ ওটা সীসার মতো একটা চিকচিক চিকচিক করে আর কি। এখন বর্তমান কালো দেখা যায়, কিন্তু ওটা ঘষলেই ওই পিতলের মতো দেখা যায় আর কি। এরকম আজকেও একটা বার করলাম, এইখান থেকে এই যে গাঁটাটা হয়ে গেছে। হ্যাঁ, আজকেও বার করছি। আজকে ঘটনার কয়দিন হলো? আজকে ঘটনা 7 তারিখে, 7 তারিখের ঘটনা, আজকে 25 তারিখ। আজকে 25 তারিখ। জি। প্রায় এদিকে 15 দিন, প্রায় 18 দিনের মতো। 18 দিনের মতো ঘটনা। 18 দিনেও আপনি এখনো সুস্থ? আমি এখনো সুস্থ না। আমি কি আপনার হাতে তো অবশেষে? হ্যাঁ, হাতে আমি ভালো করি মানে কিছুই করতে পারতেছি না। হ্যাঁ, খালি কোন রকম ভাবে এই একটু করি
মানে বর্তমান এই টিস্যু ব্যবহার করার লাগে আমাকে খুব কষ্ট করিয়াই। হ্যাঁ, হাতটা এটা আমার কোনো অবস্থায় এখনো আমার গোছায় আসতে পারতেছি না। এই হাতটা আমি যে কিছু একটা শক্তি করে ধরবো, এই শক্তিগুলো ধরতে পারতেছি না। ধন্যবাদ। এই প্রিয় অবস্থা। দর্শক, আপনারা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী সেই বর্বরতার নির্যাতনের বিবরণ শুনলেন আলতাফ হোসেনের কাছে। আপনাদেরকে জানিয়ে রাখি, শুধু আলতাফ হোসেনই না, বাংলাদেশের প্রায় প্রতিটি সীমান্তে এরকম ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বিনা উস্কানিতে বাংলাদেশের মানুষের উপর গুলি করে নির্যাতন করে ধরে নিয়ে যায়। এটি এটি নিত্যদিনের ঘটনা। যদিও বরাবরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশি সীমান্ত রক্ষী বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মধ্যে একাধিক রাষ্ট্রীয় পর্যায়ে কথা হয়েছে এবং তারা বলেছে যে সীমান্তে শান্তি বিরাজ নিয়ে আসবে, সীমান্তে গুলির কোটা শূন্য নিয়ে আসবে, হত্যাকাণ্ড শূন্য নিয়ে আসবে। কিন্তু এটি শুধু আলোচনার টেবিলেই প্রাধান্য পেয়েছে, কিন্তু বাস্তবে মাঠগুলোতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর অত্যাচার, নির্যাতন, গুলি এবং হয়রানি কিন্তু থামেনি। পাশাপাশি বাংলাদেশের লোকজন যখন সীমান্তে তাদের লোমেন্স এলাকায় জমিতে কাজ করতে যায়, সেখানেও কিন্তু ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর নির্যাতন বন্ধ হয় না। আমরা এই যে আলতাফ হোসেনের কাছে কথা শুনলাম, তিনি কিন্তু মূলত সীমান্তে থাকলেও তিনি কিন্তু আমাদের যে বাংলাদেশের ধর্মীয় সামাজিক সংগঠন আছে তাবলিগ জামাত, সেই তাবলিগ জামাতের একজন মুরব্বী। তিনি কতদিন ধরে দেশের বাইরে, হাতীবান্ধার বাইরে? আমি 98-তে ঢাকা গেছি। 98-তে ঢাকা যায় হালাল রিজিক কামাই করতে যায়। আমি রাজমিস্ত্রি জোগালি কাজ করছি, রিক্সা চালাইছি, ভ্যান চালাইছি, মাথায় কুলিগিরি করি, কাগজের বোঝাও বইছি, চালান ছাড়া ব্যবসা করছি। একদিন করলাম ভাই, তবলিগের মেহনতের সাথে একদিন বললাম ভাই আমাকে একটু ব্যবসা শিখান। সে বলল ভাই এই ব্যবসা খুব কষ্ট, আপনি পারবেন না। তা আমি কিছু ভাই, আমি এখন ব্যাচেলার আছি, আমি কষ্ট হইলে ব্যবসাটা শিখবো। সে আমার মানিকগঞ্জের এক ভাই আমাকে হেল্প করলো, ওর ভাইয়ের সঙ্গে আমাকে কিছু খাতার গাঁটটি বানায়া আমাকে দিল। তা আমি বললাম যে এতটুকু গাঁটটি আমার কাছে তো কোনো ব্যাপারই না। তা আমি বলে ফেললাম ভাই এতটুকু গাঁটটি দিলেন আপনি, তা আমি এটা আমার কাছে কিছু না। কয় যান আগে উবান আগে। ওই ঘাড়ে করে নাই নিয়ে গেলাম ভাই শাহজাহানপুর। হ্যাঁ, ওই ভাই বড় ভাইয়ের সাথে গেলাম, যে ওখান থেকে আমি ওই ভাই 1 ডজন 2 ডজন করে মাল বিক্রি করে আর আমার কাছ থেকে 1-2 ডজন করে নিয়ে তার গাড়িতে নিয়ে আমাকে ভালো হেল্প করছে আমার জীবনে, আমাকে যা করছে ওরা। তারপরে আমি 5 দিন তাদের সঙ্গে ব্যবসা করলাম, করার পরে 300 না 400 টাকা দিল আমাকে। আমি 5 দিনের মাথায় বললাম ভাই আমাকে আলাদা মালের রেটটা দিয়ে দেন, কারখানার রেট, আর আমি বিক্রি করব কত সেটা আমাকে দেন। পরে আমাকে কিছু মাল বাইন্ধে দিল, খাতা বাংলা অঙ্ক ইংরেজি বাইন্ধে দিল। দেওয়ার পরে আমি নিলাম, এটার রেট কত, এটা রেট এত, আপনি এই ভেবে বেচবেন। আমি দোকানে যাই এইভাবে বেচা শুরু করি। তা ওই দোকানে ঘাড়ে নিয়ে ঘুরছি, শাহজাহানপুর, মিরপুর, হ্যাঁ ওদিক দিয়ে একটা বালুঘাট, ভাসানটেক, মানিকদি, সিএমএস, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, 11 নম্বর, 12 নম্বর, রূপনগর, আবাসিক, মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, কল্যাণপুর, আগারগাঁ, তালতলা, কাজীপাড়া, শেওড়াপাড়া, ইব্রাহিমপুর, 14 নম্বর, মিরপুর, 10, 11, 12, নয়াবাজার, জিন্দাবাহার, তাঁতিবাজার, প্রশ্নবুতালেন, চক বাজার, মগ বাজার, টাটারি বাজার, ওই নারায়ণগঞ্জ, ফতুল্লা, পাটারবাগ, যতগুলা আছে সব জায়গায় আমি ঢুকছি। অনেক কষ্ট করছি জীবনে হালাল রিজিক কামাই করতে, কেন আমি জানি আল্লাহ আমার হালাল রিজিক ছাড়া আমার ইবাদত কবুল করবে না। আমি চাইছি আল্লাহ তুমি আমাকে হালাল রিজিকে খাওয়াইও, হারাম খাওয়াইও না। যে রিজিক খেয়ে তোমার ইবাদত করলে তুমি আমাকে সারা দিবা না, সেই ইবাদত আমাকে, সেই খানা আমাকে খাওয়াইও না। এরপরে আমি 2001-এই ওই ব্যবসা কোন রকম ভাবে মোটামুটি আল্লাহ পাক আমাকে অল্প সময়ের মধ্যে বুঝ দিয়ে দিলেন ব্যবসায়। এখন আপনি কি করেন? এখন আমি ওই ব্যবসায় করতেছি, আর এক লাইনে ব্যবসা। তো ওখানে আমি দীর্ঘদিন, আমি 2001-এ ফ্যামিলি নিয়ে গেছি মিরপুর, ওখানে আমি 2017 পর্যন্ত ছিলাম। আমি চালান ছাড়াই আল্লাহ পাক। এখন আপনার হাতীবান্ধায় কি ব্যবসা? এখন হাতীবান্ধায় করতেছি কোম্পানির মাল, ওই 10 টাকা 5 টাকা ছাড় পেয়ে ওই মালগুলো নিয়ে যাই আমি ওই দোকানে দোকানে সাপ্লাই দিতেছি। এখন তো মানে ব্যবসা করতে খুব কষ্ট। এখন আমি ব্যবসা করতে পারতেছি না। এখন আমার এই অবস্থায় আমাকে ওষুধ কিনতে হচ্ছে, খাইতে হচ্ছে। যাই হোক, ওই আমার ভ্যানের মধ্যে একজনকে চালাইতে দিতেছি, আর আমি ভ্যানের মধ্যে বৈশা
আমি কোন রকম ভাবে দোকানে দোকানে যা আমার জীবিকা প্রিয় দর্শক, আমরা আলতাফ ভাইয়ের কাছে শুনছিলাম বিএসএফ এর নির্যাতনের বর্ণনা দিতে 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 তিনি কিন্তু কান্না করে ফেলছেন। তার গোটা শরীরে কিন্তু এখনো সেই গুলির ক্ষত চিহ্ন বয়ে রয়েছে। অত্যন্ত কষ্ট ব্যথায় তিনি কিন্তু এখনো কাতরাচ্ছেন। তার হাতটি কিন্তু এখনো একেবারে সুস্থ হয়নি, এখনো পঙ্গু বলতে পারি হয়ে পড়ে আছে। এভাবেই তিনি তিনি আপনাদেরকে যেমনটি আমি বলছিলাম যে তিনি ছিলেন মূলত তাবলিগ জামাতের মুরব্বী। তিনি তাবলিগ জামাত করে দীর্ঘ 25 বছর তার নিজ বাড়ির বাইরে ছিলেন। তিনি এলাকায় এসে যখন একটু ছোট আমরা ফেরি ব্যবসা বলি করে জীবনযাপন করছেন, ঠিক তখনই ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে তার পুরো ব্যবসা, পুরো স্বপ্ন তার ভেঙে যেতে বসেছে। আমরা সকলেই এই আলতাফ ভাইয়ের জন্য দোয়া করব, সৃষ্টিকর্তা যেন তাকে দ্রুত সুস্থ করে এবং তিনি যে হালাল রিজিক করে জীবন জীবিকা করছেন সেটি যেন পথ সুগম করে দেয়। পাশাপাশি আমরা আশা করব যে ভারত বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা করে দ্রুত যেন এই সীমান্তগুলোতে ভারতীয় বিএসএফ এর যে হত্যাযজ্ঞ, যে নির্যাতন, সেটি যেন বন্ধ হয়। প্রিয় দর্শক, আজকে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এল নিউজ অনলাইনের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।